ইজি বাংলা প্রথম পত্রের পক্ষ থেকে আমি সাকিব চলে আসছি আপনাদেরকে নতুন আলাপে। না স্যার, নতুন আলাপ না, আপনারা পড়তেছিলেন ওমর ফারুক কবিতা। আমি আপনাদেরকে বারবার বলছি আমার গুরু নজরুল ইসলাম, এবং এইটা যেহেতু উপেক্ষিত শক্তির উদ্বোধন যারা পড়ছেন তারা জানেন সে কেন আমার গুরু, এই কবিতাতেও বলছি। এবং এখন আবার এই কথাটা বললাম এই জন্য, কারণ সৃজনশীলের যেই পার্টটা আমরা পড়বো ওই পার্টে আমার গুরুর জায়গার সাথে মিল আছে। সেই জায়গাটা কি আমরা যাব তার আগে একটু দেখানি আমাদের সৃজনশীলটা কিসের স্যার। ওমর ফারুক কবিতার ইস্পাহানি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজের একটা সৃজনশীল আমরা দেখব। এবং শুরুতেই যেহেতু নিজের পার্সোনাল একটা কথা বললাম সেই ব্যাখ্যাটা দিয়েই যায় না তো স্যার আপনি কেন হুট করে গুরুমুরু শুরু করলেন। এর কারণটা বলতেছি, নজরুল ইসলাম সাহেব আপনারা সবাই জানেন উনি সবসময় অসহায়ের পক্ষে, ছিন্নমূলের পক্ষে কথা বলছে। এই যে কবিতাটা ওমর ফারুক, এটাকে আপনারা হয়তো বা আমাদের দ্বিতীয় খলিফা ওমর ফারুক আপনি ভাবতে পারেন এটা ধর্মীয় কবিতা, আসলে কিন্তু তা না। উনি কিন্তু আমাদের খলিফা ওমর ফারুক ইসলামের জন্য কি করছেন এইটাকে কবিতায় বড় করে ধরেন নাই। উনি দেখাইছেন অ্যাজ এ রাষ্ট্রপ্রধান একজন খলিফা হিসাবে ওমর ফারুক কতটা সফল ছিলেন। এবং শুধু তাই না, ওমর ফারুকের সফলতা নজরুল ইসলাম কী দিয়ে কাউন্ট করছেন স্যার? উনি কাউন্ট করছেন অসহায়ের পক্ষে তার কাজ করা দিয়ে। ওমর ফারুক ন্যায় বিচারক ছিলেন, শুধু তাই না, একজন একলা মানুষ, একজন অসহায় মানুষের পাশে সবসময় ওমর ফারুক দাঁড়াইতেন। স্যার এই কথাগুলো আমি কেন বললাম আসেন, আপনারা যদি না বুঝে থাকেন উদ্দীপকটা দেখলেই বুঝবেন আমি কেন বললাম। দেখেন উদ্দীপকটা আসলে 2 বিঘা জমি বলে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত কবিতা আছে, ক্লাস 8 আপনারা পড়তে পারেন বা অন্য সময় পড়তে পারেন। সেই কবিতার থেকে ইন্সপায়ার্ড হয়ে এই একটা গদ্যাংশ বানানো হয়েছে, কবিতার থেকে নেওয়া আর কি। ওকে স্যার, এবার গদ্যাংশটা কেমন আমরা একটু বলি। নিজের বাগানকে দৈর্ঘ্য প্রস্থে বাড়ানোর জন্য জমিদার বাবু মিথ্যা ঋণের দায়ে দরিদ্র উপেনের শেষ সম্বল 2 বিঘা জমি কেড়ে নেয়। ওই যে কৃষক উপেন আর জমিদারের গল্প আর কি। ফলে উপেন বাড়িছাড়া হয়ে দীর্ঘদিন সন্ন্যাসী জীবন কাটায়। অবশেষে একদিন দেশে ফিরে সে শৈশবের স্মৃতি বিজড়িত আম গাছের তলায় এসে আম কুড়িয়ে পায়, কিন্তু সেই কুড়িয়ে পাওয়া আম হাতে নেওয়ার কারণে জমিদার তাকে চোর অপবাদ দেয় এবং মেরে ফেলার হুমকি দেয়। এই দেখেন স্যার, এইখানে উদ্দীপকে দেখানো হচ্ছে একটা নিজের জমি, উপেনের নিজের জমি দখল করে নিল একজন জমিদার ক্ষমতাধর ব্যক্তি। সেইখানেই শেষ না স্যার, কি হইল? দুঃখে কষ্টে উপেন যখন বাড়ি ছেড়ে বের হয়ে গেল, সে অনেক বছর পর ফিরে এসে তার সেই ছোটোবেলার আম গাছের তলায় বসে একটা আম সে কুড়ায় নিল, এবং সেইটা নিয়ে কিন্তু স্যার কী দাঁড়াইলো, জমিদার বলা শুরু করলো তুই আম চোর, তুই আম নিয়ে গেছিস। অর্থাৎ দেখেন যে অসহায়, যে একলা, তার উপর যে ক্ষমতাবানের অত্যাচার, এই ব্যাপারটাই উদ্দীপকে আসে। কিন্তু স্যার ওমর ফারুক কবিতায় আমাদের ক্ষমতাবান কে ছিলেন? খলিফা ওমর ফারুক। তিনি কি অত্যাচারী ছিলেন নাকি তিনি ন্যায় বিচারক ছিলেন? ন্যায় বিচারক। তার মানে দেখেন স্যার, উদ্দীপকের এই আলোচনা আর কবিতার আলোচনার মধ্যে একটা বই সাদৃশ্য আছে, একটা বিপরীতমুখী আলোচনা আছে, একটা অমিল আছে। তো আশা করি প্রশ্নগুলোই অমিল রিলেটেডই হবে। আসেন কথা না বাড়ে আমরা প্রশ্নগুলো একটু দেখি। 1 নম্বর প্রশ্নটা কি স্যার দেখবেন, ওমর ফারুক কবিতাটি কোন কাব্য থেকে সংকলিত? এইটা আমরা অনেকবার বলছি, আবারও বলতেছি স্যার, ওমর ফারুক কবিতাটি জিঞ্জির কাব্যগ্রন্থ, নজরুল ইসলামের একটা মজার এবং বিখ্যাত কাব্যগ্রন্থ জিঞ্জির, সেখান থেকে নেওয়া আর কি। জিঞ্জির শব্দের অর্থ হচ্ছে দুধারী তলোয়ার, যার এপাশেও ধার ওপাশেও ধার আর কি। ক্লিয়ার? এইটা হচ্ছে মানে মূলত একটা ফার্সি শব্দ জিঞ্জির আর কি। তো এই কবিতার কারণটা কি স্যার, এইখানে নজরুল ইসলাম এই জিঞ্জির কাব্যগ্রন্থে এই ধরনের কবিতাগুলো অ্যাড করছে, যেখানে দেখানো যায় যে যে আসলে ধর্মের পক্ষে সে কি করে অন্যায় এবং অবিচারকে দূর করতে পারে। অর্থাৎ জিঞ্জির যেমন 2 ধারী তলোয়ার, 2 দিকই ধার স্যার, তেমনি কিছু কিছু মহামানবদের কবিতা এখানে অ্যাড করা বা জীবন নিয়ে কবিতা লেখা, যেখানে স্যার আমরা কি দেখতে পাই যে কীভাবে তারা সমাজে একটা পরিবর্তন সংকলিত করে। বেশি জ্ঞানে না যাই, জিঞ্জির বই থেকে নেওয়া, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন। এইবার আসেন ক্ষয়ের প্রশ্নে। অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলার তখতে বসি, তখত মানে সিংহাসন, ধুলার চেয়ারে বসে তুমি অর্ধেক পৃথিবী শাসন করছো। এইটা দিয়ে কি বুঝাচ্ছে স্যার? এইটা দিয়ে ওমর ফারুকের অনাড়ম্বর জীবনযাপন, মানে আয়োজনহীন জীবনযাপন, কত সিম্পলি সে বাঁচতে পারতো, কত অল্প টান নিয়ে বা অল্প অভাব নিয়ে সে তার জীবনটা গুছায় রাখতে পারতো, এই কথাটাই কিন্তু এই কবিতার মধ্যে বলা। দেখেন স্যার, যে কোনো রাষ্ট্রপ্রধান যারা ক্ষমতাধর তারা কি করে? তার ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে, একটা রাজকীয় জীবন কাটায়। আপনি পৃথিবীর বুকে তাকায় দেখেন, আমাদের দেশে তাকায় দেখেন, কোনো পলিটিক্যাল নেতা মোটেও গরিবী জীবন কাটায় না। আমার দেশ গরিব, এটা সত্য, কিন্তু আমার রাজনৈতিক নেতা দেখলে আপনি কখনো মনে করবেন না সে গরিব দেশের নেতা। তারা দেখলে মনে হবে সে বিশাল বড় লোকের নেতা, তার গাড়ি, তার চলন ফেরন। কিন্তু আমাদের যে ওমর ফারুক, তিনি পুরা মুসলিম জাহানের আমির ছিলেন, আমিরুল মোমিনিন ছিলেন। কিন্তু এই ব্যক্তি অর্ধেক পৃথিবী শাসন করছে ধুলার তখতে, ধুলার সিংহাসনে বৈশা। তার কোনো বড় সিংহাসন ছিল না, বড় কোনো রাজপ্রাসাদ ছিল না, তার বড় কোনো আড়ম্বর ছিল না বা কোনো শো অফ ছিল না। এই সহজ সরল জীবনের কথাটাই বা নিরহংকার জীবনের কথাটাই কবি সাহেব এই সুন্দর বাক্যে উল্লেখ করছেন। আসেন কথা না বাড়ায় আমরা একটু দেখি উত্তরটা কীরকম দাঁড়ায়, একটু দেখি। এখানে দেখি স্যার, আমি প্রথম লাইনটা পড়বো না, সেকেন্ড লাইন থেকেই পড়বো, আপনারা জানেন।
কেন প্রথম লাইনটা পড়বো না, দেখেন কি বলতেছে। ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার শীর্ষে থেকেও অত্যন্ত সহজ সরল জীবনযাপন করেছিলেন। মিলতেছে স্যার? বিশাল মুসলিম রাষ্ট্রের শাসক হলেও তিনি সিংহাসন ব্যবহার করতেন না, ধুলোয় বসে সাধারণ মানুষের মতোই রাষ্ট্র শাসন করতেন। তার চরিত্রে বীরত্ব, কোমলতা, নিষ্ঠা এবং সাম্যবাদের অনন্য সমন্বয় লক্ষ্য করা যায়। কবি ওমর ফারুক কবিতায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উদারতা ও অনাড়ম্বর জীবনযাপন কি বিশেষ করে ফুটিয়ে তুলেছেন। অর্থাৎ ওই লাইনে কিন্তু এই যে আমি যেটাই বললাম স্যার, অনাড়ম্বর মানে উনি যে একটা সিম্পল মানুষ ছিলেন, এটাই ওই বাক্যে প্রকাশ করার চেষ্টা করছেন আমাদের কবি নজরুল ইসলাম সাহেব। বুঝতে পারছেন স্যার? ইনশাল্লাহ লিখতে পারবেন। আসেন কথা না বলে আমরা আমাদের 3 নাম্বার প্রশ্নে চলে যাই, যেটা উদ্দীপক রিলেটেড প্রশ্ন। আসেন গ, উদ্দীপকের জমিদার বাবুর সঙ্গে ওমর ফারুক কবিতার যে দিক থেকে বৈসাদৃশ্য রয়েছে। উদ্দীপকের জমিদার বাবু আর ওমর ফারুক কবিতা, আমি শুরুতেই বললাম স্যার, উদ্দীপক আর কবিতার মধ্যে একটা অমিল আছে, বৈসাদৃশ্য আছে। তো যেই দিক থেকে অমিলটা আছে সেদিকটা কি স্যার বলতে পারেন? জোর জুলুমের দিকটা, অবিচারের দিকটা। ওমর ফারুক সাহেব কখনো অবিচার করতেন না, অন্যের উপর জোর জুলুম করতেন না, তার ক্ষমতা থাকা সত্ত্বেও। এদিকে স্যার আমাদের যে উদ্দীপকের যে উপেনের যে জমিদার, তার প্রচুর সম্পত্তি আছে, তবুও সে অন্যের জমি দখল করার জন্য পাগল হয়ে গেছে স্যার। ক্লিয়ার? এবং উপেনের জমি দখল করলো, উপেনকে আবার চোর বলে অপবাদও দিল। তার মানে এখানে কি দেখতে পাই স্যার? ন্যায় বিচারের অভাব আমাদের জমিদারের মধ্যে আছে। অন্যদিকে স্যার ওমর ফারুক কিন্তু ন্যায় বিচারের একটা মূর্ত প্রতীক। বুঝতে পারছেন স্যার? আসেন আমরা একটু দেখি উত্তরটা কীরকম দাঁড়াইলো। দেখেন ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ, উদ্দীপকের জমিদার বাবুর আচরণও, আচ্ছা আমরা এই লাইনটা না পড়ি, এখান থেকে পড়বো। ওমর ফারুক কবিতায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ন্যায়পরায়ণ, মানবপ্রেমী ও সাম্যবাদী শাসক। এই 3টা ব্যাপার আমরা একটু খেয়াল রাখবো। তার জীবনাচরণ মানে হচ্ছে জীবনাচার মানে জীবনের আচার, জীবনের ব্যবহারে দেখা যায় তিনি প্রজাদের দুঃখ কষ্ট হৃদয় দিয়ে অনুভব করতেন এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য নিজের পুত্রকেও শাস্তি দিতে দ্বিধা করতেন না। তিনি নিজের অবস্থান বা ক্ষমতার প্রলোভনে কখনো বিপথগামী হননি, মানে তিনি কোনো ভুল পথে যান নাই খালি টাকা পয়সার লোভে। অন্যদিকে তো আমরা দেখতেছিলাম যে কবি কি বললো কবিতার মধ্যে। এবার উদ্দীপকের আলাপটা দেখেন। উদ্দীপকের জমিদার বাবু সম্পূর্ণ স্বার্থপর ও নিষ্ঠুর। ভেরি গুড। আমরা দেখছি উপেনের সাথে কি আচরণটা করছে। নিজের বাগানের স্বার্থে মিথ্যা ঋণের দায়ে দরিদ্র উপেনের শেষ 2 বিঘা জমি কেড়ে নেন। ফলে উপেন দীর্ঘদিন বাড়ি ছাড়া ও অভাবনীয় পরিস্থিতির জীবন কাটাতে বাধ্য হন। এছাড়া শৈশবের স্মৃতি বিজড়িত মার ধরে আম কুড়িয়ে নেওয়ার ঘটনায় তাকে চোর অপবাদ দিয়ে মার ধমকির হুমকি দেন। এভাবে দেখা যায় জমিদার বাবুর স্বার্থপর নিষ্ঠুর আচরণ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ন্যায়পরায়ণতা, মহানুভবতা ও সাম্যবাদী চরিত্রের সঙ্গে সম্পূর্ণভাবে বৈসাদৃশ্যপূর্ণ। আমি কিন্তু শুরুতেই বলতেছিলাম যে উদ্দীপকের আলাপ আর এই প্রশ্নের যেই কবিতার যে ব্যাপারটা, তা কিন্তু একটা অমিল আছে, মিল না কোনো। ওমর ফারুক যেখানে জোর জবরদস্তি করতেন না, ঠিক তার উল্টাটাই কিন্তু ওপেনের জমিদার করছে। তার মানে কি দেখেন স্যার, আমরা বলতে পারি এই দুটো চরিত্র সম্পূর্ণ বিপরীত, বা এদের মধ্যে একটা তীব্র বৈসাদৃশ্য আমরা দেখতে পাই বা অমিল দেখতে পাই। বুঝতে পারছি স্যার? এইবার আমরা যাব স্যার আমাদের 4 নাম্বার প্রশ্নে। একটু ভালো করে খেয়াল করব 4 নাম্বার প্রশ্নে কি বলার চেষ্টা করা হচ্ছে, একটু দেখবেন স্যার। উদ্দীপকের জমিদার বাবু যদি খলিফা ওমরের মতো হতেন, তাহলে উপেনকে ভিটেমাটি ছাড়া হতে হতো না। মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো। এইবার খেয়াল করবেন স্যার, উদ্দীপকের যে উপেনের জমিদার, তিনি যদি কার মতো হইতেন স্যার? ওমর ফারুকের মতো হইতেন, তাহলে উপেনকে জমি জমা ছাড়তে হইতো না। কেন স্যার? কারণ ওমর ফারুক ছিলেন ন্যায় বিচারক। তিনি অন্যায়ভাবে কারো কিছু ভোগ দখল করতেন না, কখনোই না। উল্টা অন্যকে দেওয়াটাই ছিল তার প্রধান কাজ, একমাত্র কাজ। শুধুমাত্র তাই না স্যার, উনি কিন্তু ন্যায়ের ক্ষেত্রে তার সন্তান, তার পরিবারকে ছাড় দেন নাই। আবার অধিকার দেওয়ার ক্ষেত্রে তার চাকরকেও তিনি তার সমানই মর্যাদা দিয়েছেন। তিনি অর্ধেক রাস্তা একটা উটের পিঠে চড়ে যখন গেছেন, বাকি অর্ধেক রাস্তা তার চাকরকে উঠাইছেন। তার কারণ কি? ও চাকর হইতে পারে আমার, এটা তার দায়িত্ব, কিন্তু ও কিন্তু আমারই মতো একটা মানুষ, আল্লাহরই একটা সৃষ্টি। সুতরাং আমার যেই সম্মান, আমার চাকরেরও সেই সম্মান। এই যে গভীর চিন্তাটা, এটা কিন্তু ওমর ফারুকের মধ্যে ছিল। এটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম, খালি জমিদার উপেনের কথা বলে লাভ নেই, উপেনের জমিদার না স্যার, আপনি আমিও। দেখেন স্যার, ধরেন আমাদের মানে ধরেন বলতে আমার ছোট্ট একটা বাসা আছে আমার বাবার আর কি, ওই বাসার দারোয়ান রেখে আমি আমার সমান সম্মান দেই না স্যার। কেন দেই না স্যার? কারণ সে দরিদ্র, ও তো আমার আন্ডারে চাকরি করে, ওরে তুচ্ছ করাটাই আমার কাজ। কিন্তু ওমর ফারুক কিন্তু এভাবে চিন্তা করতেন না, যেমনটা উপেনের জমিদার করছে আর কি। ক্লিয়ার স্যার? তার মানে বলতে পারি, যদি ওমর ফারুকের মতো জমিদার সাহেব হইতেন, তাহলে উপেনের জীবন কিন্তু এতটা দুঃখ বা বেদনাগ্রস্ত হইতো না। সে বরং একটা সুন্দর ন্যায্য অধিকার নিয়ে তার জমির ওপরই খুব ভালোভাবে আনন্দে থাকতে পারত। ক্লিয়ার? এইবার দেখেন
আমরা তো বললাম মুখে মুখে আপনি ব্যাখ্যাটা বুঝলেন, এবার সময় নষ্ট না করে আমরা একটু দেখি উত্তরটা কীরকম দাঁড়ায়, একটু খেয়াল করবেন স্যার। আমরা আগে একটু কবিতার পাঠটুকু পড়বো, দেখেন কি বলতেছে। আচ্ছা, একটু খেয়াল করবেন। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ন্যায়, মানবিকতা ও প্রজাবৎসলতা মানে হচ্ছে প্রজাদের প্রতি হেল্পফুল, প্রজাদের সাথে বন্ধুত্ব সুলভ, এই ধরনের অনন্য আদর্শ হিসেবে উপস্থাপন করা হয়েছে। অর্ধেক পৃথিবীর শাসক হয়েও তিনি ছিলেন অত্যন্ত সাধারণ, অনাড়ম্বর জীবনযাপনে অভ্যস্ত। ক্ষমতার শীর্ষে থেকেও অহংকার নয়, বরং দায়িত্ববোধ ও মানবতার পরিচয় দিয়েছেন। প্রজাদের কল্যাণই ছিল তার শাসনের মূল লক্ষ্য। এইবার স্যার খেয়াল করেন, যেই রাজার চিন্তায় থাকে প্রজাদের কল্যাণ করা, সে যদি উপেনের জমিদারের জায়গায় থাকতো, তাহলে অবশ্যই উপেনের জমিদারি কিন্তু বা উপেনের জমি কিন্তু উনি ভোগ দখল করতেন না। কারণ কি, তাতে উপেনের কোনো কল্যাণ কিন্তু হয় না। এইবার দেখেন উদ্দীপকের যেই মানে আমাদের যে জমিদারের কথা বলা আছে তার ব্যাপারটা একটু দেখি স্যার, একটু খেয়াল করব। কি বলতেছে, তিনি দরিদ্র উপেনের উপর নির্মম অত্যাচার চালিয়েছেন। মিথ্যা ঋণের অজুহাতে উপেনের ভিটামাটি দখল করে নেওয়ার মাধ্যমে তার স্বার্থপরতা, নিষ্ঠুরতার মানসিকতার প্রকাশ ঘটেছে। এখানে মানবিকতা কিংবা ন্যায়বোধের কোনো চিহ্ন দেখা যায় না, ওর মধ্যে কোনো মানবিকতার ছোঁয়া পাওয়া যায় না। তাই স্যার, যদি উদ্দীপকের জমিদার বাবু খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ন্যায়পরায়ণ ও মহানুভব হতেন, মানে যদি একই রকম হইতেন তারা, তাহলে কি স্যার, তবে কখনোই নিরপরাধ উপেনকে ভিটেমাটি হারানোর মতো নির্মম পরিণতির মুখে পড়তে হতো না। তাহলে স্যার এই উপেন কখনোই এই বাজে বিপদের মধ্যে পড়তো না। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন আদর্শের দুর্বল ও অসহায়ের প্রতি সহমর্মিতা ছিল সর্বাগ্রে, মানে হচ্ছে সবার আগে ছিল স্যার দুর্বল ও অসহায়দের প্রতি সহমর্মিতা। ওমর ফারুক কখনোই দুর্বল বলে কাউকে তুচ্ছ করতেন না। কেন স্যার? কারণ এটাই মহানবীর সংস্কৃতি ছিল। ওমর ফারুক মহানবীকে অসম্ভব লেভেলে রেসপেক্ট করতেন। এবং এখানে একটা কথা বলি, এই ফারুক শব্দের অর্থ কি আপনারা জানেন? ফারুক আমরা একটা বাংলা শব্দ বলি না, ফারাক, এই ফারাক কিন্তু ফারুক শব্দ থেকে আসছে, আরবি ফারুক শব্দ। ফারুক মানে হচ্ছে পার্থক্যকারী, তফাৎ তৈরি করা। কিসের? ওমর ফারুক সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য তৈরি করছিলেন, তাই মহানবী তাকে এই অদ্ভুত সুন্দর উপাধিটা দেন, ফারুক, তুমি এখন থেকে ফারুক, মানে যে বিভেদ তৈরিকারী, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য তৈরি করে। অর্থাৎ ওমর ফারুক এমন একটা প্রতীক যিনি কিনা ন্যায় এবং অন্যায়ের মধ্যে একটা বিভেদকারী, যিনি চিনায় দেন কোনটা ন্যায় কোনটা অন্যায়। উপেনের যে জমিদার সে ছিলেন অন্যায়কারী, আর ওমর ফারুক সে অন্যায় থেকে পার্থক্য করে কেমনে ন্যায়ের পথে যায় তার একটা প্রতীক। সুতরাং উপেনের জমিদার যদি কোনোভাবে আমাদের ওমর ফারুক খলিফার মতো হইতেন, তাহলে অবশ্যই শুধুমাত্র উপেন না, পুরো সমাজে একটা শান্তি বিরাজ করত এবং প্রত্যেকটা মানুষ তার অধিকার অনুযায়ী বাঁচতে পারত। পরিষ্কার স্যার? এখন দেখেন আমার এই যুক্তিগুলো, এই লেখা এবং বাকিটুকু আপনারা তো কবিতা জানেনই, চেষ্টা করবেন কিছু কবিতা লাইন এখানে উল্লেখ করতে, যেহেতু দীর্ঘ একটা কবিতা, এই আলোচনা তুলতে পারলে ইনশাল্লাহ স্যার এই প্রশ্নে আপনাদের কোনো সমস্যা থাকবে না। যাই হোক, আশা করি আপনারা বুঝছেন। না বুঝলে অবশ্যই জানাবেন এবং তার পরের টপিকের জন্য অপেক্ষা করেন, আমি চলে আসবো পরের প্রশ্নে আর কি। সেই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ সবাইকে।